প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে হার্ট অ্যাটাক। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন খান ১৯৫৮ সালের ৪ এপ্রিল চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি, পিএইচডি, এমআরসিপি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আল হেলাল স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। যেটি আসলে আমাদের অনেকের কাছেই পরিচিত একটি টার্ম, যে হার্ট অ্যাটাক, সেটি নিয়েই আজকে আলোচনা করব। একটু জানতে চাচ্ছি যে আসলে হার্ট অ্যাটাক বলতে কি বোঝায়? আসলে হার্ট জিনিসটা কি? হার্ট একটা পাম্প যেটা আমাদের বুকের খাঁচার মধ্যে থাকে। এর কাজ একজন বয়স্ক লোককে মিনিটে প্রায় 5 লিটার রক্ত সরবরাহ করা। আমরা যে শ্বাস নিই, এই শ্বাসের সঙ্গে যে অক্সিজেনটা আমাদের লাংসে যায়, ট্রান্সফিউশনের মাধ্যমে এটা আমাদের রক্তে মিশে এবং এই বিশুদ্ধ রক্তটা 5 লিটার রক্ত হার্টে ফিরে আসে এবং হার্টের বাম দিকের প্রকোষ্ঠগুলি এই রক্তটাকে সারা শরীরে ছড়িয়ে দেয়। এখন এই বিশুদ্ধ রক্তটার মাধ্যমেই কিন্তু আমরা বেঁচে আছি বা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চলছে। এখন এই হৃদযন্ত্র বা হার্ট তার নিজের রক্ত কোথা থেকে পাচ্ছে? তার জন্য 2টা রক্তনালী রয়েছে, যেটাকে আমরা বলি করোনারি আর্টারিজ, লেফট এবং রাইট। এখন কোনো কারণে যদি এই রক্তনালীতে প্রবাহটা বন্ধ হয়ে যায়, তখন হার্ট নিজে অসুস্থ হয়ে পড়ে। এটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। হার্টের নিজস্ব যে সরবরাহ, রক্ত সরবরাহটা, সেটিই বন্ধ হয়ে যায়। সচরাচর এটা যেটা হয় যে রক্তটা জমাট বেঁধে হয়ে যায়। এই রক্ত জমাট কেন বাঁধছে? এই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা অত্যন্ত জটিল একটা ব্যাপার। এই রক্ত জমাট বাঁধতে গেলে কতগুলো রিস্ক ফ্যাক্টর লাগে। আচ্ছা, যেমন একটা ঘরে আগুন লাগতে গেলে হয় কেউ কেরোসিনে আগুন ধরে যায়, বা কেউ অসাবধানতাবশত ম্যাচের কাঠি ফেলে দেন, বা কেউ গ্যাসের চুলা জ্বালিয়ে দেন, বা ইলেকট্রিক শর্ট সার্কিট, অথবা অনেক সময় আমরা যেটা বলি উপরের থেকে থান্ডার, যেটা বা বাজ পড়া। এমনি এমনি তো আর একটা ঘরে আগুন লাগতে পারে না। ঠিক তেমনি একটা হার্ট অ্যাটাক হতে হলে কতগুলি ফ্যাক্টর লাগে, যার কারণে এই হার্ট অ্যাটাকটা হয়। এই হার্ট অ্যাটাকের কারণগুলির মধ্যে 2 ধরনের। একটা হলো যেটা অপরিবর্তনীয়, অর্থাৎ আমাদের এটা পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই, যেমন বয়স। এক সময় আমরা বলতাম 50-এর পরে, কিন্তু আমাদের সাউথ ইস্ট এশিয়ানদের মধ্যে বর্তমান যে প্রবণতা, 30 ঊর্ধ্ব ছেলে মেয়েদেরই হার্ট অ্যাটাকের একটা সম্ভাবনা চলে আসে। এটা কেন আমি একটু জানতে চাইবো। তার মানে এটার মাল্টিফ্যাক্টরিয়াল অর্থাৎ আমরা যে জীবনযাপন প্রণালী আজ থেকে 50 বছর কেন 30 বছর আগে যে জীবনযাত্রা প্রণালী ছিল, এখন কিন্তু সেটা পরিবর্তন হয়ে গেছে। বেসিক্যালি এই ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাকটা ছিল পশ্চিমা জগতের একটা রোগ। আমরা যখন খুব ইয়াং ঢাকা মেডিকেল কলেজে, যে আমি 75 সাল থেকে বলতে পারি, আমরা 55, 60, 70 আগে তো কোনোদিন হার্ট অ্যাটাক দেখতাম না। অথচ হার্ট অ্যাটাক মানেই বয়স্ক পেশেন্ট। গত বছর আমার আল হেলাল হসপিটালে আমাকে 73টা ছেলে মেয়ের হার্টের অপারেশন করতে হয়েছে যাদের বয়স 35-এর কম। অ্যান্ড দিস ইজ ভেরি অ্যালার্মিং। এটার হলো যে আমাদের আর্থিক সঙ্গতি খুব দ্রুত বেড়ে যাচ্ছে, র্যাপিড আরবানাইজেশন, প্রচুর লোক গ্রাম ছেড়ে শহরমুখী হয়ে যাচ্ছে, ক্রাউডেড পপুলেশন, এবং ফাস্ট ফুডের প্রতি একটা আকর্ষণ, সিডেন্টারি লাইফস্টাইল, রিক্সা ছাড়া কেউ চলতে চায় না। আগে গ্রামের বাজারে যেতে হলে তাকে 3 কিলোমিটার হেঁটে যেতে হতো, এখন তো কেউ হাঁটতেই চায় না। ওবেসিটি, বেশিরভাগ লোকজনেরই পেট বড় হয়ে যাচ্ছে, সিগারেট স্মোকিং, আর সবচেয়ে বড় যেটা হলো যে সারাদিন পরে ঘরে ফিরেই টিভির সামনে বসে বসে খাওয়া, অথবা কম্পিউটার ল্যাব। সো অল দিস থিং কন্ট্রিবিউটস। এছাড়াও আমাদের মতো উদীয়মান তৃতীয় বিশ্বের দেশে ইনফেক্টিং এজেন্টগুলিও একটা ফ্যাক্টর, যেমন হেলিকোব্যাক্টার পাইলোরি, ক্লামাইডিয়া, সাইটোমেগালো ভাইরাস, এদেরও একটা প্রাদুর্ভাব থাকতে পারে।
সেই সঙ্গে যেটা হলো যে আর্থিক উন্নতির সাথে সাথে ফুড হ্যাবিট টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। মাছে ভাতে বাঙালি এখন হয়ে যাচ্ছে ফাস্ট ফুড ইটার, মুরগি ছাড়া খাওয়া চলে না। আর খুব বেশি প্রফেশনাল হচ্ছে তো সবাই, এবং কম্পিটিশন, হ্যাঁ কম্পিটিশনের যুগে খাওয়ার পিছনে খুব বেশি সময় নষ্ট না করে ফাস্ট ফুডের দিকে ঝুঁকে যাওয়া তখন থেকেই আসছে। এই পজিশনটাকে ধরে রাখার জন্য ঢাকা শহরে যে স্ট্রেস আমাদেরকে নিতে হচ্ছে, এটাও একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। এছাড়া যেটা আমরা চেঞ্জ করতে পারি, যেমন উচ্চ রক্তচাপ। একজন যে কোনো ভালো ডাক্তারকে দেখিয়ে খুব সহজেই কিন্তু ওষুধ নিয়মিত খেলেই এটা ঠিক থাকে। ডায়াবেটিস, দিন দিন আমাদের ডায়াবেটিসের হার বেড়ে যাচ্ছে। যে ডায়াবেটিস একসময় ছিল মাত্র 2% লোকের, এখন অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে 25%-এর উপরে এপিডেমিক ফর্মে। ডিসলিপিডেমিয়া, খাওয়ার পরিবর্তনের সাথে সাথে রক্তে চর্বির পরিমাণ বেড়ে যাচ্ছে। আর্থিক সঙ্গতির সঙ্গে সঙ্গে সিগারেট, টোবাকো খাওয়া বেড়ে যাচ্ছে। এবং এগুলির সঙ্গে সঙ্গে যে জীবনযাত্রা, আমরা প্রাকৃতিক যে নিয়ম তার থেকে সরে যাওয়া, এই সবগুলি মিলেই কিন্তু হার্ট অ্যাটাক এবং স্ট্রোকটা হচ্ছে। এবং এই সময়টাতে যে আপনি যেটি বলছিলেন যে একটা সময় আপনি দেখতেন যে 50 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব লোকজন আসছে হার্ট অ্যাটাক নিয়ে, কিন্তু এখন কিন্তু ইয়াং জেনারেশন। হ্যাঁ, এবং এই জিনিসটা শুধু যে বাংলাদেশে তা না, সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়াতেই। এবং আমরা এটাকে ইদানিং নাম দিয়েছি যে ম্যালিগন্যান্ট করোনারি আর্টারি ডিজিজ। একটা 35-40 বছরের ছেলে দিনে হয়তো 10টা সিগারেট খায়, হালকা পাতলা, পেটটা একটু বড়, দোকানদারি করে, কোলেস্টেরল 220, টিজি হয়তো দেখা গেল যে 250, এলডিএল কোলেস্টেরল 130, এইচডিএলটা কম কারণ সে হাঁটাচলা করে না, এবং 35 বছর বয়সে একদিন আসলো প্রচণ্ড বুকে ব্যথা, বমি নিয়ে, অ্যান্ড হি হ্যাজ টু বি অ্যাডমিটেড। এবং পরবর্তীকালে আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করি, প্রুভেন টু বি হার্ট অ্যাটাক। তো আমাদের এই হার্ট অ্যাটাকের জন্যে আমি যেই কথাগুলি বললাম, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরলের প্রাধান্য, সিগারেট বা তামাক ব্যবহার, সেডেন্টারি লাইফস্টাইলের উপর ডিপেন্ড করছে, এবং সেন্ট্রাল ওবেসিটি। আপনি দেখবেন যে হালকা পাতলা কিন্তু মনে হয় যেন পেটের মধ্যে একটা আপেল বসানো আছে, যেটাকে আমরা বলি অ্যাপোলয়েড ওবেসিটি। সো দিজ আর ভেরি মেজর রিস্ক ফ্যাক্টর। এছাড়াও কতগুলি ফ্যাক্টর থাকে, যেমন অতিরিক্ত প্রোটিন ফুড খাওয়ার কারণে হাইপার ইউরিসেমিয়া, ইউরিক অ্যাসিডটা বেড়ে যাচ্ছে, হাইপার হোমোসিস্টিনেমিয়া, আয়রন কন্টেন্ট খুব বেশি থাকা, লাইপোপ্রোটিন বেশি থাকা। মানে আসলে যা দেখছি যে মানে জীবন প্রণালী বা জীবনযাত্রার যে প্রক্রিয়াটা, এই বিষয়টা কিন্তু অনেকটা নির্ভর করে একজন মানুষের এই ঝুঁকির থেকে বাঁচার। এই জিনিসটা প্রত্যেকের, আমাদের প্রত্যেকের, যখনই আমার কাছে একজন রোগী হার্ট অ্যাটাক বা স্ট্রোক নিয়ে আসে, সত্যি কথা হলো আজকে দীর্ঘ বছর কাজ করার পরে আমি অত্যন্ত লজ্জা পাই, কারণ এটা আমাদের ফেলিওর। এটা আমাদের ডাক্তার সমাজের ফেলিওর, এটা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় ফেলিওর, এটা আমাদের সামাজিক যে ব্যবস্থা তার মধ্যে ফেলিওর। আমরা কেন তাকে এই ইনফরমেশনগুলো দিতে পারছি না? আমি একটু জানতে চাচ্ছি যে যেহেতু হার্ট অ্যাটাকের একটা বিষয় রয়েছে, কিন্তু সেটির সিমটম বা উপসর্গগুলো কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না, এবং যেহেতু ইয়াং জেনারেশনও এটিতে এই ঝুঁকিতে আছে, তো তারা কিন্তু হুট করে এই হার্ট অ্যাটাকের বিষয়টা মাথায় আনতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে প্রতিদিনই আমরা যে জিনিসটা ফেস করি, বাসায় একটু হালকা বুকে ব্যথা হচ্ছে বা বুকটা জ্বলছে, সঙ্গে সঙ্গে ফার্মেসির থেকে অ্যান্টাসিড সিরাপ বা কিছু ওমিপ্রাজল এনে খেয়ে নিল, তারপরে হয়তো আরেকজনকে কল করলো। আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির যেটা আমাদের যে প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী বলা হয় ডোর টু নিডল টাইম 60 মিনিটস। অর্থাৎ একজন বয়স্ক নারী বা পুরুষের তার হঠাৎ করে বুকে ব্যথা হলো, সেই ব্যথাটা এমন ব্যথা, আমরা এটাকে বলি লেবিন সাইন, যে মনে হচ্ছে যেন বুকটা কেউ ভেঙে ফেলছে, প্রচণ্ড চাপ দিচ্ছে। এই ব্যথাটা গলার দিকে আসতে পারে, বাম হাতে আসতে পারে, কখনো কখনো ডান হাতে আসতে পারে, কখনো পেটের উপরের অংশে আসতে পারে, সাথে একটু বমির ভাব হতে পারে বা বমি হতে পারে, ঘাম হয়। সবচেয়ে বড় কথা হলো ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ। সে কিন্তু বুঝতে পারতেছে আমি এখনই মারা যাচ্ছি, এবং এই ভয়েই কিন্তু বেশি কাবু হয়ে যাচ্ছে। তো যেটা করা উচিত যে একজন মধ্যবয়স্ক নারী বা পুরুষ, যে আগে ধরেন 2 কিলোমিটার আরামসে হাঁটতে পারতো বা সিঁড়ি দিয়ে সে 5 তলায় তার বাড়িতে উঠতে পারতো, এখন তাকে আধা কিলোমিটার যাওয়ার পরে বুকটা একটু ভারী হয়ে আসে, তাকে কয়েক মিনিট একটু রেস্ট নিতে হচ্ছে, তারপরে আবার চলতে পারছে।
অথবা 5 তলার জায়গায় দোতলা উঠার পর একটু শ্বাস হচ্ছে, 3 তলায় গিয়ে একটু রেস্ট নিয়ে আবার 5 তলায় উঠলো, বুঝতে হবে যে তার ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি ডিজিজ শুরু হয়েছে। আর যেটা অ্যাকুইট করোনারি সিনড্রোম, হঠাৎ করে যদি প্রচণ্ড একটা ব্যথা বুকে আসে, আপনি নারী পুরুষ যেই হন 35 উপরে বয়স, আপনার যদি ডায়াবেটিস বা ব্লাড প্রেশার থাকে, পরিবারে যদি কারো হার্ট অ্যাটাক বা প্যারালাইসিস আগে হয়ে থাকে, পরিবারের কোনো সদস্যের বাইপাস বা অ্যাঞ্জিওপ্লাস্টি যদি হয়ে থাকে, যতক্ষণ প্রমাণ না হবে যে এটা হার্ট অ্যাটাক না, ধরে নিতে হবে যে এটা হার্ট অ্যাটাক। এবং অবশ্যই সেটি মানে তাৎক্ষণিক চিকিৎসা শুরু করে দিতে হবে। সবচেয়ে মজার ব্যাপার হলো বাংলাদেশে এখন প্রতিটা গ্রামে ব্লাড প্রেশার মাপার কেউ না কেউ আছে। কাজে আপনার ব্লাড প্রেশার ডায়াগনোসিস হবে না, এটা তো হতে পারে না। এখন গ্রামে গ্রামে মানুষের কাছে ব্লাড সুগার মাপার একটা যন্ত্র আছে, থানা লেভেলগুলিতে স্বাস্থ্য কমপ্লেক্স আছে। আমরা আশা করব যে এই বিষয়গুলো এবং আপনি যে উপসর্গগুলো বললেন সেগুলো দেখে তাৎক্ষণিক চিকিৎসাটা নেবে এবং ঝুঁকি থেকে নিজেদের মুক্ত রাখবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে এবং এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হার্ট অ্যাটাক, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আজকে আমরা সাসপেনশন ট্রেনিংয়ের লাস্টের এইটা দেখাবো, এক্সারসাইজ দেখাবো। এটাকে আমরা ফোকাস করবো হচ্ছে অ্যাপসটাকে, লোয়ার অ্যাপস এবং আপার অ্যাপস। এটাকে আমরা বলি হচ্ছে সাসপেনশন ক্রাঞ্চেস। যেহেতু সাসপেনশন অবস্থায়, এই জন্য নর্মাল যে ক্রাঞ্চ আমরা যেভাবে করি সেভাবে করবো না, একটু অপোজিট দিক দিয়ে করবো। এবং মেইন ফোকাসটা করবো আমরা হচ্ছে পায়ের যে মুভমেন্টটা, আমরা নর্মাল ক্রাঞ্চেস আমরা যেটা করি, আমরা আপার পোর্শনের মুভমেন্টটা করি। আর সাসপেনশন ট্রেনিংয়ে আমরা ম্যাক্সিমাম মুভমেন্টটা করবো হচ্ছে লেগসের মাধ্যমে। এতে যে জিনিসটা হবে, আপনার লোয়ার অ্যাপস এবং আপার অ্যাপস দুটো একই সাথে আমরা ফোকাস করতে পারবো। এখন দেখুন যে আমরা কীভাবে জিনিসটা করছি। আর আজকে এক্সারসাইজটা দেখাবে হচ্ছে আমাদের কাউসার ভাই, উনি দেখাবে যে কীভাবে এক্সারসাইজটা করতে হচ্ছে। ওকে, সেম পজিশনে আমরা এই করবো যে যখন জিনিসটা থাকছে, ওকে, ক্রিস ক্রস অবস্থায় পাটাকে আমরা এই করবো, করে আমরা জাস্ট খালি ঘুরে যাব। ওকে, গো, ইয়েস, ওকে, 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 পুশ আপ পজিশনে আমরা হয়ে যাবো, চলে যাবো, এটা পিছন দিকে যাব। ওকে, ওকে, নিটা স্ট্রেট থাকবে প্রথম দিকে, নি স্ট্রেট। ওকে, ওকে, আসুন করো। ওকে, স্ট্রেট যাবে, ঢুকবে। তার মানে আপনি ট্রাই করবেন যে দুইটা থাই আপনার অ্যাপসটাকে ক্রস করে এই পর্যন্ত চলে আসবে, চেস্ট পর্যন্ত চলে আসবে। ওকে, এবং যখন আমি এটা করছি, যখন আনবো ভিতরের দিকে, তখন ব্রিথ আউট, এবং যখন পাটাকে এক্সটেন্ড করবো তখন হচ্ছে ব্রিথ ইন। এটা যে জিনিসটা হচ্ছে, আমরা দেখেন আমি বলেছিলাম যে প্ল্যাঙ্কিং মোশনে আমরা আছি, মানে পুশ আপ প্ল্যাঙ্ক যেটাকে বলি আমি, প্ল্যাঙ্কিং পজিশনে আছি, সিটেড নি রেজে যে মোশনটা করছি সেই জিনিসটা করছি। এবং একই সাথে এটা করার সময় যেটা হচ্ছে, আপার বডি কিছুটা স্কুইজ হচ্ছে, এই জন্য আমরা ক্রাঞ্চেসের এটা হচ্ছে, মানে বেনিফিটটা আমরা পাচ্ছি। ওকে, স্টপ। ওকে, এতে যে জিনিসটা হচ্ছে, আপনার এইখান থেকে শুরু করে, মানে আপার থেকে শুরু করে লোয়ার, প্রত্যেকটা জায়গায় কিন্তু আইসোলেশন হচ্ছে। এবং প্ল্যাঙ্কিং অবস্থায় যে বেনিফিটটা আমরা পাচ্ছি, এর সাথে আমরা যে অবলিক্সের যে মাসলগুলো আছে সেই মাসলগুলো কিন্তু টোন আপ হচ্ছে। যে আমরা বলতে পারছি যে সাসপেনশন যে ক্রাঞ্চেস, এই ক্রাঞ্চেসের মাধ্যমে আপনার অ্যাবসের টোটাল যে অ্যাবসের মাসলগুলো থাকে, প্রত্যেকটা মাসল অ্যাক্টিভেট হচ্ছে। এবং সাসপেনশন ট্রেনিংয়ের সুবিধা হচ্ছে, এটার সাথে আপনার এক্সট্রা কোনো কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করার খুব একটা নেই, মানে জরুরি না, আনলেস আপনি যদি খুব বেশি অবেজ হন। তাহলে নর্মালি যদি আপনার বডি ওয়েট থাকে, আপনি 6 প্যাকে যদি ভিজিবিলিটি করতে চান, তাহলে টিআরএক্স ফিটনেস প্রোগ্রামটা যদি আপনি 30 সেকেন্ড রেস্ট করে যদি আপনি করেন, তাহলে দেখবেন যে প্রতিদিন যদি আপনি প্রায় 15 মিনিট যদি টাইমটা দেন এটাতে, তাহলে দেখবেন 6 প্যাক্সের ভিজিবিলিটিটা খুব মানে ইজিলি আপনার হয়ে আসবে, চলে আসবে। প্রিয় দর্শক, হঠাৎ করে রক্তে গ্লুকোজের মাত্রা কমে গেলে কি করবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে? চলুন শুনে নেই একজন চিকিৎসকের পরামর্শ। রক্তের গ্লুকোজের মাত্রা কমে যাওয়া, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি হাইপোগ্লাইসেমিয়া। সাধারণত আমাদের দেশে অনেক রোগী আছে যারা ডায়াবেটিসে আক্রান্ত। এই সকল রোগীর ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে হয় চিকিৎসার জন্য ইনসুলিন গ্রহণ করছেন বা কোনো ট্যাবলেট গ্রহণ করছেন। এই সকল রোগীর ক্ষেত্রে হঠাৎ করে দেখা যায় তাদের রক্তের গ্লুকোজের মাত্রা বা শর্করার পরিমাণ হঠাৎ করে নেমে যায়। এই রোগের লক্ষণগুলো হচ্ছে, দেখা যাবে যে রোগী তার হঠাৎ করে বলবে যে তার মাথা ঝিমঝিম করছে, কথায় জড়তা চলে আসবে, শরীর থেকে ঘাম বের হবে, শরীর ঠান্ডা হয়ে যাবে, এমনকি রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে। হাইপারগ্লাইসেমিয়া যেটাকে বলা হয় ডাক্তারি ভাষায়, যেটা বাংলাতে বলা হয় রক্তের গ্লুকোজের পরিমাণ বেশি,
এবং রক্তের গ্লুকোজের পরিমাণ কম, যেটাকে আমরা বলে থাকি হাইপোগ্লাইসেমিয়া। গ্লাইসেমিয়া থেকে হাইপোগ্লাইসেমিয়া অনেক খারাপ, কারণ এই রোগীর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তাদেরকে রিভার্স করা খুব কঠিন হয়ে যায়। ডায়াবেটিসের রোগীর হাইপোগ্লাইসেমিয়ার কারণ ছাড়াও এমনও হতে পারে যেই রোগী অনেকক্ষণ যাবৎ তারা উপোস আছে বা অনেকক্ষণ যাবৎ তারা কোনো খাবার গ্রহণ করেনি, তাদের ক্ষেত্রেও দেখা যেতে পারে যে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, এই লক্ষণগুলো যদি কোনো রোগীর ক্ষেত্রে দেখা যায় তাহলে আমরা নির্দ্বিধায় তাদেরকে চিনি মিশ্রিত শরবত বা গ্লুকোজ খাইয়ে দেব। খাইয়ে দেওয়ার পরে আমাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যে এই রক্তের গ্লুকোজের পরিমাণ তার কি কমে গিয়েছিল কিনা, না অন্য কোনো কারণে তার এই লক্ষণগুলো দেখা দিয়েছে। তা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা মাথায় রাখতে হবে, হাইপোগ্লাইসেমিয়া হওয়া মাত্রই আমাদেরকে শরবত খাওয়াতে হবে এবং গ্লুকোজ খাওয়াতে হবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। গ্যাস্ট্রিক আলসারের রোগীদের লিকার চা পান না করে অল্প দুধ দিয়ে চা পান করাই ভালো, কারণ লিকার চায়ের মধ্যে উপস্থিত ট্যানিন পেটে গিয়ে পাকস্থলী থেকে অ্যাসিড নিঃসরণ বাড়ায়, ফলে অ্যাসিডিটির উপসর্গ বেড়ে যায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। নেত্রনালী হলো আমাদের চোখে যে ড্রেনেজ সিস্টেম, আল্লাহ পাক এমনভাবে সৃষ্টি করেছেন যে আমাদের চোখের উপরে একটা লেক্রিমাল গ্ল্যান্ড আছে। ওই গ্ল্যান্ড থেকে সবসময় একটা পানি বের হয়ে আসে, যে পানিটা আমাদের চোখ থেকে ভিজায়। যদি ওই পানি উৎপন্ন না হয় তাহলে ওইটাকে আমরা বলি ড্রাই আই। ড্রাই আইয়ের সমস্যাটা এরকম, যারা ট্রু ড্রাই আই, যে আপনার চোখে যদি শুকনো মরিচের গোড়া ছিটিয়ে দেওয়া হয়, যে যন্ত্রণা একটা ড্রাই আই পেশেন্ট সেই যন্ত্রণা বুক করে, মানে এতখানি কষ্টে, এত কষ্টের। সেই কষ্ট দূর করার জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে এই লেক্রিমাল গ্ল্যান্ড দিয়েছেন। ওইখান থেকে পানি তৈরি হয়, সেই পানিটা আস্তে আস্তে এসে আমাদের এই নাকের পাশে, যেটা লেকাস লেক্রিমালিস বলে, এইখানে এসে জমা হয়। ওইখান থেকে একটা প্যাসেজের মাধ্যমে ওইটা প্রথমে নাকের পাশে একটা নেত্রথলিতে আসে, সেইখান থেকে ডাক্তার মধ্যে নাকের সাথে শ্বাস প্রশ্বাসের সাথে বের হয়ে আসে। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।